বাকি জীবনটা জেলে কাটাক আর কি। আগে বোঝা উচিত ছিল কোমরের তলায় গুলি চালাতে হবে। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য কিভাবে নেমে গেছে বলি, বিনা রাষ্ট্রপতি শাসন এখানে কিন্তু সঠিকভাবে ভোট হওয়া অসম্ভব। আমাকে তারা পরের মাসের 6 তারিখে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে, এখন লাস্ট উপায়। স্যার, প্রথমে সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি ছিল এবং একটি রোড শো ছিল। তো সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ। এত মানুষের উপস্থিতি, জনসমর্থন, বাংলায় কি তাহলে পরিবর্তনের ঝড় উঠছে? অলরেডি উঠে গেছে। মানুষ আজকে এসছেন সমর্থন দিতে। আপনি দেখবেন আমাদের যে কোনো পাশাপাশি যে 3টে কেন্দ্রে হলো, বালিগঞ্জ, রাসবিহারী এবং অবশ্যই ভবানীপুর, প্রচুর লোক সেখানে। তাদের এখানে তো লোক নেই, উঠে তাদের নিজেদের লোক নিজেদের ল্যাং মারছে। আপনি দেখছেন মহামৈত্র মমতা ব্যানার্জিকে হারানোর জন্য কীভাবে নেমে গেছেন। ঠিক আছে, মমতা ব্যানার্জি ভোট যাতে কাটা যায় সেই জন্য উল্টোপাল্টা স্টেটমেন্ট দিচ্ছেন। তো জয় তো নিশ্চিত, এই নিয়ে কোনো কথা নেই। ভবানী 80 ক্রস করবে না তৃণমূল। আমি আপনাকে বলছি তৃণমূল 80 না, এই 85 87 সেটা ক্রস করবে না। ভবানীপুরের মাটিতে দাঁড়িয়েই অমিত শাহ হুঙ্কার দিলেন যে হাজরা শুভেন্দুকে পাশে নিয়ে তিনি হুঙ্কার দিলেন যে ভবানীপুর জিতলেই নবান্ন দখল। ঘটনা তো তাই, ভবানীপুরে জিতবো, নবান্ন দখল হবে আর কি। দখল না মানে আমরা নবান্নতে বসবো আর কি, তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলছেন পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে চাই, পদ্ম উৎসর্গ করতে এসেছি এখানে। হ্যাঁ, এটা হবে। পশ্চিমবঙ্গে তো গত প্রায় 49 বছর পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো যেখানে নাকি বিমারু রাজ্যগুলো, আজকে আর বিমারু নেই। প্রত্যেকটা রাজ্য বিমারি বলতে বিহার, ইউপি, তারপর আপনার রাজস্থান, এই প্রত্যেকটা রাজ্য নিজেরা পাল্টে গেছে, একমাত্র পশ্চিমবঙ্গ পাল্টায়নি। তারপর দেখুন নর্থ ইস্টের স্টেটগুলো তারা উন্নতি করছে, আসাম বা ত্রিপুরা, কারণ বিজেপি সেখানে ক্ষমতায় এসছে। বেঙ্গলটা উন্নতি হওয়া দরকার, এবং বেঙ্গলটা উন্নতি না হলে পুরো নর্থ ইস্ট এবং নর্থ ইন্ডিয়া উন্নতি করবে না। যার ফলে এটা তো করতেই, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায়োরিটি বেঙ্গল। অপরদিকে দেখা গেল যে দলীয় পতাকার সঙ্গে কালো পতাকা হাতে নিয়ে রাস্তায় জড়ো হন তৃণমূলের কর্মী সমর্থকরা। মাইকের দলের গানও বাজানো হয় এবং শুভেন্দুকে এবং অমিত শাহকে কালো পতাকা অব্দি দেখানো হয়। কতগুলো বোকা শেষ কটা দিন দেখিয়ে নেবে। এই আজকে যারা কালো পতাকা দেখাচ্ছে, আপনি পরের মাসের 6 তারিখে দেখবেন তারা আর কেউ নেই। তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে। তারা পরের মাসের 6 তারিখে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে। এখন লাস্ট কয়েকদিন আনন্দ করছে, পাঠিয়েছে পিসিমণি যে তোদের আমরা ইট বালি সিমেন্ট ফেলতে দিচ্ছি, যা গিয়ে কাজ করে আয়। তো সিন্ডিকেট করে আর কি। তো না হলে পরের কাজটা পাবে না। এই যে আজ এত মানুষের সমর্থন, এত মানুষ যে এসছিলেন, সেটা দেখেই কি মমতা ব্যানার্জি কোথাও না কোথাও ভয় পাচ্ছেন? মমতাজি অনেকদিন আগেই ভয় পেয়ে গেছে, নইলে গতকাল রাত্রে এরকম লোক পাঠায়? আপনি বলুন না, গতকাল রাত্রে লোক পাঠিয়েছে, তো ভয় পাঠিয়েছে না। উনি ভয় অলরেডি পেয়ে গেছেন। বারবার কোর্টে যান, আপনি ভোট লড়ছেন, লড়ুন না, বারবার আদালতে যাচ্ছেন কেন? অপরদিকে আমরা দেখছি কয়লা পাচার মামলায় তদন্তে ফের ইডি নেমেছে। প্রতীক জৈনের পর গতকাল দেখা যাচ্ছে সোনাপাপ্পুর বাড়িতে তিনি ইডি হানা দিয়েছেন। এদের তো স্টেট গভর্নমেন্টেরই উচিত ছিল এদের ধরা। স্টেট গভর্নমেন্টের বহুদিন আগে এই লোকগুলোকে জেলে পাঠানো দরকার ছিল। আজকে খুব দুর্ভাগ্যের বিষয় যে ইডিকে নামতে হচ্ছে এইসব লোককে ধরার জন্য। চোখের সামনে গুন্ডামি মস্তানি করে বেড়াতো। এখানে ধরুন আপনার বাড়ি বানাচ্ছে, এই বানাচ্ছে, কোটি কোটি টাকা বানাচ্ছে, সোনা বাপ্পু, রূপা বাপ্পু, গিনি বাপ্পু। তো এদের তো স্টেট গভর্নমেন্টেরই উচিত ছিল বহুদিন আগে জেলে পাঠানো। তা না, এরা এদের থেকে কাটমানি খেত, এদের ইউজ করতো। আজকে ইডিকে নামতে হচ্ছে অনেক পরে। বহুদিন আগে এদের অ্যারেস্ট করা উচিত ছিল, জেলে পাঠানো উচিত ছিল। আজকে এরকমই একটা ঘটনা দেখা গেল। আইপ্যাকের আরেক ডিরেক্টর ঋষিরাজ সিং এর 3টে ঠিকানা একযোগে তল্লাশির অভিযোগ চলেছে। কলকাতায় প্রতীক জৈনের বাড়িতে ইডির যে টিম হানা দেয়, সেই টিমই হায়দ্রাবাদে তল্লাশি চালায়। এরপরে একটা কেসে তো একটা টিমই কাজ করবে না, একটা কেসে তো অন্য টিম কাজ করবে না, সেই টিম কাজ করবে।
তো তারাই করেছে, নিশ্চয়ই চুরি করেছে, নইলে এতটা কনফিডেন্ট হয়ে গেল। আর সুপ্রিম কোর্টও তো বলেছে যে আইপ্যাকের ওখানে হানা দিয়ে কোনো ভুল করেনি ইডি। তো ইডি বাকি কাজটা করছে, অসুবিধা কি আছে? এবার কি তাহলে আরো কোনো নতুন দুর্নীতির কোনো তথ্য উঠে আসতে চলেছে আমাদের সামনে? অলরেডি উঠে আসছে, বাকি তথ্যগুলো পাবে। দেখুন এই কয়লা পাচার, দেখুন এই আইপ্যাক কি কাজ করতো এটা বুঝতে হবে। এই যে আইপ্যাক পশ্চিমবঙ্গের যে 42টা ডিপার্টমেন্ট আছে বা 45টা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ঘুষগুলো উঠতো সেই ঘুষগুলো নিয়ে গিয়ে এই কেমিস্ট্রি জমা করতো। তো আজকে আইপ্যাককে তার দাম দিতে হবে। প্রতীকজন বাকি জীবনটা জেলে কাটাক আর কি, আগে বোঝা উচিত ছিল। এসআইআর নিয়ে মালদার উত্তেজনা একেবারে তুঙ্গে। নাম ডিলিটেডের অভিযোগে তারা প্রতিবাদ করেছে, যে 12 নম্বর যে জাতীয় সড়ক আছে সেটা অবরোধ করেছে এবং জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রেখেছে। সুপ্রিম কোর্ট বুঝুক, সুপ্রিম কোর্ট দেখুক। আজকে সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে যে এই রাজ্যে কোনো আইন ব্যবস্থা নেই। এবং আমার মনে হয় মানে এটা মানে ইন্ডিকেট করছে যে মানে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে রেখে ভোট করা অসম্ভব। রোজ একটা না একটা গন্ডগোল পাকবে, আপনি তো দেখছেন রোজ কোনো না কোনো গন্ডগোল তৈরি হচ্ছে। গতকাল এই গন্ডগোল বিচারকদের মানে ইয়ে করা ভাবা যায়, বিচারকদের মানে সেভাবে গার্ড করে দেওয়া ভাবা যায় যে মানে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা খারাপ জায়গায় গেছে। এই যে জুডিশিয়াল অফিসারদের প্রোটেক্ট করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের দায়িত্ব। এদিকে নির্বাচন কমিশনের হাতে তো সেন্ট্রাল ফোর্স রয়েছে, তাহলেও তারা প্রোটেকশন দিতে ব্যর্থ হচ্ছে। মানে না, রাজ্য কি নির্বাচন কমিশনার সেন্ট্রাল ফোর্সের মাঝখানে আছে রাজ্যের প্রশাসন, মানে লোকাল ডিএম, লোকাল এসপি। মানে কালকে ইভেন সব অফিসারদের ডিএম কে ফোন করেছিল, মানে ওখানকার যে আমাদের কলকাতার যে প্রধান বিচারপতি তিনি ফোন করেছিলেন ডিএম কে। এখনো সেই অনুপ্রাণিত গৃহপালিত সব ডিএমএসপিরা আছে, এরা যতদিন থাকবে, কারণ কাজটা তো নির্বাচন কমিশন এসে করবে না, এদের থ্রুতে করাতে হবে। এরা কাজ করতে রাজি না, এদের উপর থেকে ইনস্ট্রাকশন আছে কোথাও একটা থেকে যে আপনারা কথা শুনবেন না। ডিজিপি, ডিএম এবং এসপি কে তো শোকজের নোটিশ পাঠিয়েছে বলে খবর সূত্রে জানা যাচ্ছে। একদম পাঠানো তো উচিতই, মানে তারা কি করেছে, তারা তো শোকজ পাঠানো উচিতই। এই যে বিচারকদের কোনো প্রোটেকশন নেই, তাহলে সাধারণ মানুষদের ক্ষেত্রে কি হবে? আপনার মনে হয় সাধারণ মানুষের কোনো প্রোটেকশন আছে? এই অভয়ার ঘটনা ঘটে গেল, আপনার মনে আছে, মনে হয় যে এরপর কোনো প্রোটেকশন আছে? তারপর যেখানে চিফ মিনিস্টার নিজেই বলছেন 8টার পর মেয়েরা ঘর থেকে বেরোবে না, তার মানে চিফ মিনিস্টার নিজেই তো মানে স্বীকার করে নিয়েছেন যে কোনো প্রোটেকশন নেই মানুষের। সেখানে কিসের প্রোটেকশন? কোনো প্রোটেকশন তো নেই। চিফ মিনিস্টার নইলে এই কথা বলতে পারে যে 8টার পর ঘর থেকে বেরোবেন না? তাহলে কোথাও গিয়ে কি রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? দেখুন একটা কথা বলি, বিনা রাষ্ট্রপতি শাসন এখানে কিন্তু সঠিকভাবে ভোট হওয়া অসম্ভব। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে দেখুন এরকম এখানে কত ফোর্স লাগবে। বহু লোক আমায় প্রশ্ন করছে যে পশ্চিমবঙ্গে সঠিকভাবে ভোট করতে গেলে কত ফোর্স লাগবে। আমি বলেছি একটাও ফোর্স লাগবে না, একটা বাইরে থেকে ফোর্স লাগবে না। লোকাল পুলিশ ভোট করিয়ে দিতে পারবে। শুধু একটাই শর্ত, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। যতক্ষণ এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে ততক্ষণ এখানে ভোট হওয়া সম্ভব না। লোকাল পুলিশ একটা একটা বাইরে থেকে মানে আপনার আধা সামরিক বাহিনী কিছু আনতে হবে, এমনি ভোট হয়ে যাবে। প্রধান বিচারপতি অব্দি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার নিজের দায়িত্ব পালন করেনি, তাদের গাফিলতির প্রমাণ হয়েছে। এতদিন পর বুঝছেন, অনেকদিন আগে বোঝা উচিত ছিল ওনার। আমরা তো মানে গত 15 বছর ধরে বুঝছি, উনি 15 বছর পরে বুঝেছেন। যাক বুঝেছেন, ওই জন্য ওনাকে আমাদের মানে কৃতজ্ঞতা জানাই। এই যে মহিলারা যখন প্রথমে ঘিরে জুডিশিয়াল অফিসারদের বিক্ষোভ জানাচ্ছিল, তো সেই সময় তাহলে যে রাজ্য পুলিশ বা জেলা প্রশাসন তখন কোথায় ছিল? না, কাজ করেনি তো। উপর থেকে কেমাক স্ট্রিট বা নবান্ন থেকে নির্দেশ এসছে ওরা যা করছে করুক, ওদের ছেড়ে দাও। খোদ প্রধান বিচারপতি ফোন করেছেন, তাতে কোনো অ্যাকশন নেয়নি। যেটা আজকে বলেছে ইয়ে আপনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে খোদ প্রধান বিচারপতি এগিয়ে ওকে ফোন করেছেন যে তোমরা ওদের বাঁচাও। তারপর উপর লেভেল থেকে যখন ফোন গেছে তখন এরা অ্যাকশন নিয়েছে। তার আগে ডিএমএসপিরা কোনো অ্যাকশন নেয়নি। ডিএমএসপিদের যাওয়া উচিত ছিল। সেন্ট্রাল ফোর্স তো পাঠানো হয়েছে ডিএমএসপিকে। সেন্ট্রাল ফোর্স তো নির্বাচন কমিশন দিল্লি থেকে ব্যবহার করবে না। তো ডিএমএসপিরা এখানে অনুপ্রাণিত, তারা ওই কোথাও একটা থেকে ফোন পেয়েছে কেমন স্ট্রিট বা নবান্ন থেকে বা হরিশ্চন্দ্র থেকে, তারা কোনো অ্যাকশন নেয়নি। এই ডিএমএসপিদের অ্যাকশন নেওয়া উচিত। কি করে তারা এই ধরনের মানে কাজ করতে পারে? এমনকি এটাও দেখা যাচ্ছে মধ্যরাতে যখন ওই 7 বিচারককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও মালদায় পুলিশের কনভয়ে পাথর ছোড়ার অভিযোগ উঠে আসছে।
এর রাস্তা একটাই, ওই যোগীজি যে রাস্তা নিচ্ছে, নিচ্ছেন, দেখুন আতিক আহমেদের মতো অত বড় একটা লোককে ধরে শুয়ে ফেলে দিল, কত বড় বড় লোককে শুয়েছে, এখানে ওই একটাই রাস্তা। কালকে এই আমাদের জাস্টিস গাঙ্গুলি বলেছেন ওই কোমরের তলায় গুলি চালাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই, কোমরের তলায় গুলি চালাতে হবে। এসআইআর আবহে এবারে ভারতীয় আধার কার্ড সহ গ্রেফতার করা হয়েছে 14 জন বাংলাদেশিকে জলপাইগুড়ি রোড স্টেশনে। আরপিএফ এর হাতে তারা গ্রেফতার হয়েছে। এই তো দেখুন বহুদিন ধরে এবার এই ফর্ম 6 যখন সাবমিট করা শুরু হয়েছে, এরা এখন চেষ্টা করছে বাংলাদেশিদের এনে ভুয়ো সার্টিফিকেট দিয়ে যদি এদের ইয়ে করা যায়। আমি বলছি আগামী দিনে এরা বুঝতে পারছে না, মানে এরা কিছুতেই বুঝতে পারছে না যে এইভাবে চলবে না, মানে বাইরে থেকে লোক এনে এদের ভোটার বাড়িয়ে এই যে 90 লাখ নাম বাদ গেছে, এরা যদি ভাবে এখন বাংলাদেশ থেকে 90 লাখ এনে ভোট করাবে, অসম্ভব। বোধহয় চেষ্টা করেছিল, ধরা পড়ে গেছে, ধরা তো পড়বেই, এখন তো ফোর্স আছে বাইরে, ধরা তো পড়বেই। কিন্তু এই এসআইআর মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ সুপ্রিম কোর্টে বললেন যে চূড়ান্ত ভোটার তালিকা তো বার হয়েছে, বিবেচনাধীনদের নামেরও নিষ্পত্তি করার কাজ চলছে, এই অবস্থায় বান্ডিল ফর্ম 6 জমা পড়ছে। তো পড়বে না, নিয়ম তো আছেই জমা পড়ার। ফর্ম 6 তো যাদের নাম বাদ গেছে, এই যে এতদিন চেঁচামেচি করছিল নাম কেন বাদ গেছে, যদি জেনুইন কারো নাম বাদ গেছে তাহলে তাকে তো ফর্ম 6টা জমা করতেই হবে। নাম একটা বহু জেনুইন লোকের নাম বাদ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথাকথিত মানে অনুপ্রাণিত এবং গৃহপালিত WBCS ERO এরা, যাদের নাম বাদ গেছে তারা ফর্ম 6 জমা করবে না। ও আইন জানে না কি জানে, রাঁচি থেকে পাশ করা উকিল, কি বলবো, মানে কদ্দূর আইন জানে, মানে জানি না কেন এইসব এন্টারটেইন করছে সুপ্রিম কোর্ট। না, ওনারা বলতে চাইছেন যে পেটি ফর্ম 6 স্টোর করে সি অফিসে রাখা হয়েছে, এদের সঙ্গে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই, দিনে দুপুরে এরা চুরি করছে, এইভাবে এরা মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে ভোট চুরি করেছে, এই কায়দায় ওরা বাংলাও দখল করতে চায়। আপনাকে আমি বলি, ধরলাম এই লোকগুলো বাংলার না, ধরুন এক ভদ্রলোক ট্রান্সফার হয়ে চলে এলো দিল্লি থেকে কলকাতায়, তো সে ভোট দেবে না? তার তো এখানে ভোটার লিস্টের নাম তুলতে হবে। আপনি বলুন, এর আগে সিবি আনন্দ বোস এখানে নাম তুলেছে, রাজীব কুমার এখানে নাম তুলেছে, রাজীব কুমার কেন নাম তুলেছে এখানে? এই যে কটা বিহারি IAS IPS মমতা ব্যানার্জির অনুপ্রাণিত আছে সবাই এখানে নাম তুলেছে, তো তাদের নাম তোলার সময় আপনার বাধা দেননি কেন? যারা এখানে চাকরি বা ব্যবসা করতে আসছে তাদের নাম তুলবেই। এই অভিষেক ব্যানার্জি পুরো প্রক্রিয়াটাকে অবৈধ বলে দাবি করছেন। তিনি বলছেন যে সিইও এবং ডিও অফিস এই অ্যাপিলগুলো জমা নিতে পারে না যাদের নাম বিচারাধীন রয়েছে, পুরোটাই অবৈধ। যদি হতো তাহলে সুপ্রিম কোর্ট তো বলতো অবৈধ, সুপ্রিম কোর্ট তো ওদেরই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। জানে না, বোঝে না, কিছু না, মানে কোনো আইন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যায় না, সংসদেই যায় না, জানবে কি করে? যদি জানতো তাহলে তো ওর ইয়ে হতো, আপনার সুপ্রিম কোর্ট তো মানে ওদের এন্টারটেইন করতে হয়, সুপ্রিম কোর্ট এন্টারটেইন করছে না, সবকটা কেসে হারছে। এসআইআর নিয়ে এখনো পর্যন্ত ওরা যা সুপ্রিম কোর্টের কাছে চেয়েছে একটাও সাকসেসফুল হয়েছে, সবকটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছেন যে সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে, 6 নম্বর ফর্ম দিয়ে যে বাইরে থেকে লোক ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট তাতে বলে দিয়েছে যে হবে না, কিন্তু এরকম কোনো কথা তো একবার বলেনি। বাইরে বলতে হয়, তাই ওনার ধারণা যে সবাই তো মানে ওনার বাংলা মিডিয়াম স্কুলে পাস করেছে, ওনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুলে, তো ওখানে রায় দিচ্ছে, কেউ কিছু বুঝবে না, আমি বাংলা বঙ্গানুবাদ করে দিই আর কি, তো সেই জন্য উল্টোপাল্টা মিথ্যা কথা বলছে। উনি বলছেন যে ষড়যন্ত্র করে বহু মা বোনেদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমি আবার বলছি, যারা বাদ দিয়েছে তারা সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ERO এবং ERO, যারা বাদ দিয়েছে সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ERO। আপনি আপনার অফিসারদের জিজ্ঞেস করুন তারা নাম কেন বাদ দিয়েছে। আর নাম যখন বাদ দিয়েছে তখন ফর্ম 6 যখন সাবমিট করার কথা, তখন আপনি আবার অবজেকশন দিচ্ছেন, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, তো দুটো তো মানে এরকম বিচারিত চলতে পারে না। অভিষেক বলছে যে বিহার থেকে লোক ঢুকিয়ে বাংলায় ভোট করাতে চায় বিজেপি। আমি আবার বলছি, এইটা যেটা আগের কথাই বলছি, তাহলে রাজীব কুমার কেন ভোট দিচ্ছে পশ্চিমবঙ্গে? তাহলে আরো যেসব বিহারি IAS অফিসার আছে, IPS অফিসার, তারা কেন ভোট দিচ্ছে? প্রতীক জৈনেরও শুনলাম এখানে ভোট আছে। পিকে কতবার ভোট দিয়েছে, পিকে নাম তুলেছে কলকাতায়, পিকে কতবার এসে ভোট দিয়ে গেছে, তো কেন পিকে ভোট দিল কেন কলকাতায়? পিকে তো বিহারি, তখন মনে ছিল না? মমতা ব্যানার্জি আবার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন যে তিনি আশঙ্কা করছেন যে ভিন রাজ্য থেকে লোকের নাম ঢোকানো হচ্ছে। এখনো পর্যন্ত জ্ঞানেশ কুমার কোনো চিঠির উত্তর দিয়েছে? দেয়নি।
আর এটাও দেবে না, এখনো পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়নি, এই চিঠিরও উত্তর দেবে না। আর দ্বিতীয়বার গতবার জ্ঞানেশ কুমারের অফিসে যা ঘটেছিল, তারপর উনি আর জ্ঞানেশ কুমারের অফিসে যায় বলে মনে হয় না। গতবার তিনি আইএস এবং আইপিএস দের যে বদলি হয়ে যাচ্ছে তার জন্য চিঠি লিখেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে এই যে ঝড় বৃষ্টি হবে, বৃষ্টি বন্যা হবে, তখন তাহলে কারা সামলাবে? নতুন আইএস আইপিএস যারা আসছে তারা, এমনি তো যারা আছে তারা সামলাতে পারে না। প্রত্যেকবার দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, সামলাতে পারছে না। উড়িষ্যা যেরকম ভাবে সামলাচ্ছে সেরকম কি বেঙ্গলের লোক সামলাতে পারছে না। তো এবারও আর চিন্তা করতে হবে না, নতুন যারা আসছে তারা অনেক এফিসিয়েন্ট, তারা অনুপ্রাণিত না, তারা অনেক বেটার সামলাবে। এই আইএস এবং আইপিএস দের বদলিতে যে স্থগিতাদেশ যে মামলা করা হয়েছিল সেটাও হাইকোর্ট খারিজ করে দেয়। খুব অ্যাজ এক্সপেক্টেড। এখনো পর্যন্ত একটা কেস ওরা দিল্লিতে করেছে, যেই কেসটা অ্যাকসেপ্ট করেছে আপনি বলতে পারেন, সবকটাই খারিজ হয়ে গেছে। এটাও খারিজ হয়েছে, খুব স্বাভাবিক ঘটনা যে খারিজ হবে, সেটাই হয়েছে খারিজ। 5 জন ইলেকশন অফিস থেকে চেঞ্জ করে দেওয়া হয় 5 জনকে, 5 জনই বাঙালি। তো অভিষেক ব্যানার্জি বলছেন যে বাঙালিরা তো মেরুদণ্ড বিক্রি করে না, হয়তো আইন বহির্ভূত কোনো কাজ করেনি তাই তাদের পাল্টে দিয়েছে। কোন পাঁচজন? বুঝলাম না। 5 জনকে ইলেকশন অফিস থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, না না না, ওটা কেন করেছে বলছি। তো 5 জনই ওরা বাঙালি। ভিতর থেকে বাইরে বাইরে খবর দিচ্ছিল, ওরা ভিতর থেকে ওরা ইয়ের গুপ্তচর ছিল, যেটুকু শুনলাম আমি বিভিন্ন নিউজ চ্যানেলে যা শুনলাম, এরা ভাইপোকে খবর দিচ্ছিল ভিতর থেকে, সেই জন্য এদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। অ্যাবসলিউটলি অনুপ্রাণিত। এবং যারা যারা আছে, যাদের ট্রান্সফার করে আনা হয়েছে, এদের মধ্যে যারা যারা অনুপ্রাণিত হবে তাদের সবাইকে এরকম ঘাট ধরে বের করে দেওয়া হবে, মানে সেরকমই বলছে ইলেকশন কমিশন। অসংখ্য ধন্যবাদ।